আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আজকে আমি শেয়ার অ্যানালাইসিস সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার পার্ট 1 করব। যে কটা শেয়ার আছে তার অর্ধেক আজকে নেব। এটা হলো 12টা শেয়ার। আচ্ছা, এখানে ডিএসসি ওয়েবসাইট অনুযায়ী ফুয়েল অ্যান্ড পাওয়ারের শেয়ারগুলো আছে। প্রথম শেয়ারটা আছে এওএল মিনস অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এই শেয়ারটা লিস্টেড হচ্ছে 2020 সনে। অথরাইজ ক্যাপিটাল 400 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল 109 কোটি 78 লাখ। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেখে শেয়ারটা জেড গ্রুপের শেয়ার 2020 সনে এসে 4 বছরের মাথায় সেটা জেড গ্রুপে চলে গেছে। 2020 সনে তারা 24 সনে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2023 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2022 সনে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 2021 সনে 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে এবং 7% বোনাস দিছে। 2020 সনে 2% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 8% বোনাস দিছে। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম তাহলে দেখি, তাহলে দেখবো প্রথম কোয়ার্টার ইনকাম তাদের হলো মাত্র 41 পয়সা, মানে জুলাই টু সেপ্টেম্বর 41 পয়সা। দ্বিতীয় কোয়ার্টারে ইনকাম হলো 33 পয়সা। তৃতীয় কোয়ার্টার ইনকাম তাদের 52 পয়সা। লাস্ট ট্রেডিং প্রাইস গেছে বা ক্লোজিং প্রাইস গেছে 14 টাকা 40 পয়সা। এটাতে আমি মূলধন ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে দেখবো স্পন্সরদের আছে 30.65, গভর্নমেন্টের নাই, ইনস্টিটিউশন 11.42, ফরেন 0.14% এবং পাবলিক হলো 57.79%। এখানে স্পন্সরদের ইনস্টিটিউশন হোল্ডিং খুবই কম। শেয়ারটা যেহেতু জেড গ্রুপের শেয়ার, ইনস্টিটিউশন যাবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো বারাকা পাওয়ার। 2011 সালে লিস্টেড হয়েছে। অথরাইজ ক্যাপিটাল 400 কোটি, পেইড আপ ক্যাপিটাল 235.47। এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো 2024 সালে তারা ডিভিডেন্ড দিছে 3.5%, 2023 সনে 5%, 2022 সনে 10%, 2021 সনে 10%, 2020-এ দিয়েছিল 8% ক্যাশ এবং 7% বোনাস। প্রথম শেষের 3টা বছর তাদের ডিভিডেন্ডের হার ভালো ছিল। এখন যেহেতু তারা পাওয়ার সেক্টর এবং সরকার আপাতত কোনো ইলেকট্রিসিটি তাদের থেকে নিচ্ছে না, যার জন্য সরকারের এই সব কোম্পানির শেয়ার অবস্থা এখন মার্কেটে ভালো নাই। ভালো শেয়ার যেগুলো ছিল সেগুলো ভালো নাই। আচ্ছা, এটা যদি আমরা লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 9 টাকা 30 পয়সা, ঠিক আছে। 10 টাকা শেয়ার 10 টাকার কাছাকাছি গেছে, ঠিক আছে। আহামরি কোনো দোষের কিছু নাই। এখানে আমরা যদি স্পন্সর শেয়ার দেখি তাহলে দেখবো স্পন্সরদের কাছে স্ট্রেট 30% শেয়ার তবুও রাখছে। আচ্ছা, এটা গভর্নমেন্টের কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ডিং হলো 24.41, ফরেন কোনো ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিক ইনভেস্টমেন্ট 45.59। আচ্ছা, এখানে ইনস্টিটিউশন 24.41 যে শেয়ারটা আছে মনে করি আর কি আছে, তারা হয়তো কিনছিল। এটা 2022, 21, 22-এ তাদের ট্র্যাক রেকর্ড যা ভালো ছিল সেই হিসাবে হয়তো তারা কিনছে, তারা আটকাই গেছে, যার জন্য তারা বাইর হইতে পারে। আচ্ছা, তো শেয়ারটার দাম বেশি না, 10 টাকা শেয়ার 9 টাকা 30 পয়সার দাম বেশি না। সহ্যের মধ্যে হয়তো বাড়লে 2-5 টাকা বাড়তে পারে, কমার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো বিডি ওয়েল্ডিং, জেড গ্রুপের শেয়ার। খেয়াল করেন এখনো শেয়ারটা লেনদেন হয়। 1999 সনে শেয়ারটা এনলিস্টেড হয়েছে, ট্রেডিং শুরু হয়েছে। তাদের অথরাইজ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 43.35 কোটি। এটা ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। 2024, 2023, 2022, 2021, 2020 বিগত 5 বছরে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই, কোনো বোনাস দেয় নাই। তো শেয়ারটা মার্কেটে ট্রেড হয়, কেন হয় আমি জানি না। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখতে যাই তাহলে এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই। Q1, Q2, Q3 সবকিছু 0 0 0। তাহলে এইসব এইসব কোম্পানির শেয়ার বাজার কিভাবে লেনদেন হয়, কারা কিনে আমি জানি না। যেহেতু গত 5 বছর থেকে তারা কোনো ডিভিডেন্ড দেয় না, তারা কোনো ই করে না, কোম্পানিটা বন্ধ কিনা তো আমি জানি না, কিন্তু শেয়ারটা কেন 10 টাকা 10 পয়সায় লেনদেন হয়। লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 10 টাকা 10 পয়সা। XYZ কেউ কিনে। আচ্ছা, এটা যদি আবার শেয়ার ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখবো স্পন্সরদের শেয়ার আছে 31.01, ঠিক আছে। 30 থাকার কথা, 31 আছে। গভর্নমেন্ট কোনো হোল্ডিং এখানে নাই। ইনস্টিটিউশন হোল্ডিং 2.88, মানে
8 8 তিনেরও কম, 100-র মধ্যে 3-এরও কম। ইনস্টিটিউশন যাবে কেন? যে শেয়ারটা 5 বছরের কিছু দেয় না, ইনস্টিটিউশন যাবে কেন? এটি স্বাভাবিক, আপনিও যাবেন। আচ্ছা, এটা ফরেন ইনভেস্টমেন্ট হলো 0.72 এবং পাবলিক ইনভেস্টমেন্ট হলো 65.39। তারপর একটা হলো বারাকা পতেঙ্গা। এই শেয়ারটা বি গ্রুপ শেয়ার, শেয়ারটা 2021 সালে আসছে, নতুন শেয়ারে ধরে নিতে হবে। এটা অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ ক্যাপিটাল 172.99, মিনস 173 কোটি। আচ্ছা, এটাতে ট্র্যাক রেকর্ড তাহলে আমরা দেখি, ট্র্যাক রেকর্ডও খারাপ। 2024 সালে 2% ডিভিডেন্ড দিছে, 2023 সালে 5% ডিভিডেন্ড দিছে, 2022 সালে 10% ডিভিডেন্ড দিছে এবং 2021 সালে 12.5% ডিভিডেন্ড দিছে। যখন আসলো তখন 12.5, 10, 5, 2 এক্সট্রা হয়তো কিছু দিবে বলে আমার মনে হয় না আর কি। কেন শেয়ারটা কিনবে? আপনি নিজেকে প্রশ্ন করেন। আচ্ছা, এটাতে আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি, তাহলে আমরা দেখবো প্রথম কোয়ার্টারে তারা লস করছে 13 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 1 পয়সা, বহুত লাভ করে ফেলছে, 1 টাকা 1 পয়সা। আচ্ছা, এটা শেয়ারটা 10 টাকা শেয়ার, 10 টাকা 20 পয়সা লাস্ট ক্লোজিং প্রাইসে গেছে। শেয়ার যদি আমরা ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখবো কোম্পানির কাছে আছে 35.76, গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 6.97, মানে 7%। ইনস্টিটিউশন যাবে কেন? তারা তো রিসার্চ করে, তারা তো অঙ্ক করে, তারা দেখে, তারা যাবে কেন? তারা যায় নাই, ভালো করছে, আপনিও যাবেন না। আচ্ছা, তারপরে ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক ইনভেস্টমেন্ট আছে 59.27। আপনার কাছে যা আছে বের হয়ে আসে। স্পন্সর কিনবে না, ইনস্টিটিউশন কিনবে না, যাবেন কোথায়? লস দিয়ে বের হয়ে আসে। যারা বোকা তারা কিনবে, আপনি লস দিয়ে বের হয়ে আসেন, অন্য শেয়ারে আসেন। যা লস দেবেন আমি মনে করি আরেক জায়গা থেকে সেটা আপনি গেইন করতে পারেন, হয়তো সময় লাগবে, 6 মাস 1 বছর সময় লাগবে, চলে আসেন। পরবর্তী শেয়ারটা হলো সিভিও পিআরএল। আচ্ছা, শেয়ারটা 1990 সনে লিস্টেড হয়েছে। আচ্ছা, সেই হিসেবে 1935 বছর, বহুত পুরানো শেয়ার। আচ্ছা, এটা অথরাইজ ক্যাপিটাল 150 কোটি, পেইড আপ ক্যাপিটাল 27.77। 1990 সনে লিস্টেড হয়েছে, আর 2025 সন পর্যন্ত 35 বছরে শেয়ার পেইড আপ ক্যাপিটাল 27.77, খুবই ছোট ক্যাপিটাল। আচ্ছা, এখানে আমরা যদি এটা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো এটা গত বছর মানে 2024-এ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তারা এই গ্রেডে আসছে। তার আগের বছর 5%, মানে 23-এ, 22-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই, 21-এ দিয়েছে 10% বোনাস, মানে কাগজ ধরাই দিছে, তারা কোনো টাকা দেয় নাই। 2020 সালে তারা কিছু দেয়নি। তাহলে এই শেয়ারটা আপনি কেন কিনেন? আর শেয়ারটা ক্লোজিং প্রাইস কত আপনি জানেন? 152.10। 152 টাকা বিনিয়োগ করে যদি আপনি 1 টাকা পান, 10%, 1 বছর দেয়, 1 বছর দেয় না, তাহলে কি লাভ হইল? 152 টাকা দিয়ে আপনি 3টে শেয়ার কিনেন, 10% করে ডিভিডেন্ড পাইলে আপনি 3 টাকা পাবেন। অবশ্যই বাজারে এসব শেয়ার আছে, আপনি পাবেন। এখান থেকে বের হয়ে আসেন। আর যদি গ্যামলিং এর জন্য রাখেন, ভালো, রাখেন, আপনি বুঝেন। তা আমার হিসাবে এটা হয় না। আপনি কম পয়সায় বেশি শেয়ার কিনেন, বেশি পয়সায় কম শেয়ার কিনবেন না। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হলো 92 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে ইনকাম হলো তাদের 96 পয়সা, তৃতীয় কোয়ার্টারে ইনকাম তাদের 68 পয়সা। আচ্ছা, এটা যদি আমি ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখবো কোম্পানির কাছে আছে 45.3, ভালো, অনেক ভালো হোল্ডিং তাদের। গভর্নমেন্টে কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশনের হোল্ডিং হলো 18.57। ইনস্টিটিউশনে 30% থাকতে তাহলে মনে করতাম তাদের একটা ব্যালেন্স হবে। যেহেতু ইনস্টিটিউশন 18.57, মানে অনেক কম শেয়ার কিনছে, দাম বেশি কারণে ইনস্টিটিউশনে যায় নাই, তারা আনুপাতিক হারে বিবেচনা করে 150 টাকা বিনিয়োগ করে 1 টাকা লাভ পাবে, কিন্তু এই লাভটা কোনো পার্সেন্টেজে আসে না, যার জন্য হয়তো তারা ওখানে যায় না। আচ্ছা, তারপরে আছে এটা ফরেন ইনভেস্টমেন্ট হল 0.41 এবং পাবলিক ইনভেস্টমেন্ট 35.71। পাবলিক ইনভেস্টমেন্টটা ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ, কিন্তু এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট না, ইনস্টিটিউশনাল 30-এর কাছাকাছি থাকতো তাহলে মনে করতে একটু ব্যালেন্স আছে আর কি। হ্যাঁ, তার পরবর্তী শেয়ারটা হলো ডেস্কো, এ গ্রেড শেয়ার। 2006 সালে শেয়ারটা আসছে, সে হিসাবে 19 বছর, 20 বছর, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, শেয়ারটার অথরাইজ ক্যাপিটাল অনেক বড়, 2000 কোটি টাকা।
পেইড আপ ক্যাপিটালও বেশ বড়, প্রায় 400 কোটি, 397.57, প্রায় 400 কোটি পেইড আপ ক্যাপিটাল। আচ্ছা, এটা 2024 সনে কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2023 সনে 10% দিছে, 2022-এ 10% দিছে, 2021-এ 10% দিছে এবং 2020-এও 10% দিছে। এটা যদি আমি কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখব প্রথম কোয়ার্টারে তাদের লস হয়েছে 81 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লাভ করছিল 66 পয়সা, স্টিল তারা লস। তৃতীয় কোয়ার্টারে তারা লস করছে 1 টাকা 83 পয়সা, ইয়ার এন্ডিং এ তারা লস করছে 12 টাকা 72 পয়সা। যেহেতু ইয়ার এন্ডিং এ 12 টাকা 72 পয়সা লস করছে, তারা কোত্থেকে দিবে? তাদের তো কোনো লাভ হয় না, তারা তো চালের ভেঙে খাবে না, তাই না? যার জন্য তারা দেয় না, যেহেতু একটা লজিং কনসার্ট, আপনি এখান থেকে বাইরে হয়ে আসবেন বলে আমি আশা করি। আচ্ছা, এটা যদি আমি ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখবো স্পন্সরদের কোনো হোল্ডিং নাই, গভর্নমেন্ট হোল্ডিং 67.66, যেহেতু গভর্নমেন্ট হোল্ডিং বেশি সেখানে লস হওয়া স্বাভাবিক। এখানে তো ম্যাক্সিমাম লোক লুটটা ফুটটা খায়, আপনি জানেন, আমি জানি, সবাই জানে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নাই। আমরা জানি সরকারি প্রতিষ্ঠান সবাই লুটটা ফুটটা খায়, তারাও লুটটা ফুটটা খায়, হয়তো লাভ হয়, আপনাকে দেয় না, কোনো অ্যাকাউন্টসে তারা শো করে না। আচ্ছা, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 23.65, ফরেন ইনভেস্টমেন্ট হলো 0.04 এবং পাবলিক ইনভেস্টমেন্ট হলো 8.65। পরবর্তী শেয়ারটা হলো ডরেন পাওয়ার, একদম খুব ভালো শেয়ার ছিল, সরকারের নীতিগত পরিবর্তনের কারণে তারা খারাপ হইতে বাধ্য হয়েছে। আচ্ছা, ডরেন পাওয়ার এ গ্রেড শেয়ার 2016 সালে লিস্টেড হয়েছে, তাদের অথরাইজ ক্যাপিটাল 200 কোটি, পেইড আপ ক্যাপিটাল 181.19 কোটি, প্রায় 200 কোটির কাছাকাছি। এটা আমরা ট্র্যাক রেকর্ড দেখি, দেখো ট্র্যাক রেকর্ড তাদের খুব ভালো ছিল। 2024 সনে সরকার তাদের থেকে ইলেকট্রিসিটিকে নিয়ে বন্ধ করলেও তারা 10% ডিভিডেন্ড দিছে। 2023-এও তারা 10% ডিভিডেন্ড দিছে। 2022 সনে তারা 18% ক্যাশ দিয়েছে এবং 12% ডিভিডেন্ড বোনাস দিয়েছে, মানে 30% হলো। 2021 সনে তারা 13% ক্যাশ দিয়েছে, 12% বোনাস, মানে 25% হলো। আচ্ছা, তার আগে 2020 সনে তারা 10% ক্যাশ দিয়েছে, 10% বোনাস দিয়েছে। আচ্ছা, তাদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো। সমস্যা একটাই তাদের কাছে, আচ্ছা, শেয়ারটা সর্বশেষ যে লাস্ট ট্রেডিং যেটা হয়েছে সেটা হচ্ছে 25 টাকা 90 পয়সা, খুবই কম। 25 টাকা দিয়ে যদি আপনি 1 টাকা পান ভালো, আর 152 টাকা বিনিয়োগ করেও আপনি সিবি ও পিআরএল থেকে 1 টাকা পান, কোথায় বিনিয়োগ করবেন? এটা থেকে ওইটা 25 আর 150, 6 গুণ বেশি। তাহলে আপনি 6টা শেয়ার পান, ওইটার একটা শেয়ার বিক্রি করে, তাহলে আপনার 6%, 60% ডিভিডেন্ড পাবেন। এই আনুপাতিক চিন্তা ভাবনা করেন। আমি বলি না আপনি শেয়ারটা কিনবেন, কিন্তু আপনি তো অঙ্ক করে দেখেন, তাহলে দেখবেন 152 টাকায় যদি 1 টাকা পান, 25 টাকায় যদি 1 টাকা পান, তাহলে আপনার কোনটা ভালো আপনার জন্য, আপনি সিদ্ধান্ত নেন। আচ্ছা, এই শেয়ারটা কোম্পানির কাছে আছে 66.61%, গভর্নমেন্ট নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 18.05, ফরেন ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিক ইনভেস্টমেন্ট হল 15.34। পাবলিক ইনভেস্টমেন্ট কম, মানে কোম্পানির কাছে বেশি শেয়ার আছে। আচ্ছা, এখানে যেহেতু সরকারের পলিসির কারণে তারা কোনো ভাড়া কেন্দ্রিক কোনো জায়গাতে তারা বিদ্যুৎ কিনতেছে না, সাময়িক বন্ধ রাখছে বা তার জন্যই বন্ধ রাখছে, যার জন্য ভবিষ্যতে আর খারাপও হতে পারে। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। আচ্ছা, তারপরে শেয়ারটা হলো ইস্টার্ন লুব্রিক্যান্ট, খুবই ভালো শেয়ার, খুবই দামি শেয়ার, ভালো ডিভিডেন্ড দেয়, ভালো বোনাস দেয়। আচ্ছা, এটাও এ গ্রেড শেয়ার। শেয়ারটা 1976 সনে, দেখবেন 1976 মানে 25 বছর আর 25 বছর, 50 বছরের পুরানো শেয়ার। আচ্ছা, কিন্তু মানটা খুব ছোট। কিভাবে আমি বলি, এটা অথরাইজ ক্যাপিটাল হলো মাত্র 5 কোটি, আর পেইড আপ ক্যাপিটাল হলো 1,58,00,000। একটা ফুয়েল কোম্পানি, একটা ফুয়েল অ্যান্ড পাওয়ার কোম্পানি কিভাবে 1,58,00,000 টাকা দিয়ে ব্যবসা করে আমি জানি না। এইসব শেয়ার কেন পেইড আপ ক্যাপিটাল আরো বাড়ায় না? আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো, কিন্তু দামের তুলনায় সেটা খুবই নগণ্য। ট্র্যাক রেকর্ড 2024-এ তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 80%, বোনাস দিচ্ছে 10%। এটা যদি উল্টা হইতো, সরি, 80% বোনাস দেয়া 10% ক্যাশ দিত, তাহলে শেয়ারটা বাড়তো, তাদের যাওয়ার সুযোগ আছে। 5 কোটি আর 1,58,00,000, তারা 3 গুণ পর্যন্ত যাইতে পারে। হ্যাঁ,
3 গুণ পর্যন্ত যাইতে পারে। আচ্ছা 2023 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিছে 60%, বোনাস দিছে 10%। 2022 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড 40%, বোনাস 10%। সরি 2021 সনে তারা 140% ক্যাশ ডিভিডেন্ড দিছে এবং 20% বোনাস দিছে, ভালো। এবং 2020 সনে তারা 30% ক্যাশ ডিভিডেন্ড দিছে। আচ্ছা এই দিক থেকে তারা ভালো অবস্থায় আছে, কিন্তু কথা হলো শেয়ারটা মার্কেটে খুব কম, যার জন্য দামটা অনেক বেশি। তাই সরি লাস্ট ট্রেডিং প্রাইস গেছে 2135 টাকা 70 পয়সা, সে হিসেবে অনেক অনেক দাম বেশি। আমি আপনাদেরকে বলবি আপনারা 50 টাকা থেকে 100 টাকার মধ্যে যে শেয়ারগুলো আছে সেগুলো কিনা, দামি প্রাইস শেয়ার কিনবেন না। হ্যাঁ, যারা খানদানি লোক আছে তারা হয়তো কিনবে, আপনি যাবেন না। আপনার ছোট বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী আপনি যাবেন না। সরি এটা সরি স্পন্সর শেয়ার আছে 15.04, গভর্নমেন্ট শেয়ার আছে 51%, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 11.15, ফরেন ইনভেস্টমেন্ট নাই, এবং পাবলিক হোল্ডিং হলো 22.8। তার পরবর্তী শেয়ার হলো এনার্জি প্যাক, সংক্ষেপ ইপিজিএল। শেয়ারটা আসছে 2021 সনে, অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল 190 কোটি। আচ্ছা 2024 সনে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2023 সনে তারা 5% ডিভিডেন্ড দিছে, 2022 সনে তারা 10% ডিভিডেন্ড দিছে, 2021 দিছে 10%, 2020 তারা কোনো কিছু দেয় নাই। শেয়ারটা নতুন আসার পরে কোনো ডিভিডেন্ড দেয় নাই। আচ্ছা তো শেয়ারটাতেই খুশি আসছে আর কি। হ্যাঁ 21 আসছে, 20 দিবে কোথেকে আর কি। হ্যাঁ আচ্ছা এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে তাদের লস হলো 1 টাকা 85 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 87 পয়সা, এবং তৃতীয় কোয়ার্টারে তারা লস দিছে 11 পয়সা, ওভারঅল লস। আচ্ছা শেয়ারটার লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 20 টাকা, কম আছে। 20 টাকা দিয়ে যদি 1 টাকা পান, খারাপ না, কিনবেন, ভালো কথা। আচ্ছা কিন্তু শেয়ারটা যদি আমরা ডিস্ট্রিবিউশন দেখি তাহলে কোম্পানির কাছে আছে 54.13%, ভালো হোল্ডিং আছে কোম্পানির কাছে। আচ্ছা গভর্নমেন্টের কাছে নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 17.69, ফরেন ইনভেস্টমেন্ট নাই, কোম্পানির কাছে পাবলিক হোল্ডিং হলো 28.18। তার পরবর্তী শেয়ারটা হলো জিবিবি পাওয়ার, জেড গ্রুপের শেয়ার। হ্যাঁ শেয়ারটা 2012-তে আসছে আর 2025 পর্যন্ত 13 বছর, তো শেয়ারটা জেড গ্রুপে আছে। যে ট্র্যাক রেকর্ড আগে মোটামুটি ভালো ছিল, এখন খারাপ। আচ্ছা এটা অথরাইজ ক্যাপিটাল 200 কোটি, পেইড আপ ক্যাপিটাল 101.80। 2024 সালে তার কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2023 সনে দিচ্ছে 2%, 2022 ছিল 10%, 2022 ছিল 3%। আচ্ছা 2021 ছিল 11.5%, 2020 ছিল 10%। আচ্ছা তাহলে 10%, 11.5% নামতে 3%, 2%, এখন নাই, শূন্য হয়ে গেছে, ডিমিনিশিং হয়ে গেছে, এবার কোম্পানি থাকবে না। আচ্ছা এটা যদি আমরা কোয়ার্টারলি প্রফিট দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে তারা লাভ করছে 4 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 2 পয়সা, 4 এর দিয়ে 6 পয়সা, হাফ ইয়ারলি। তাহলে ইয়ারলি কত করবে, আপনাকে কি দিবে? আচ্ছা এটা শেয়ার লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 7 টাকা 30 পয়সা, 10 টাকা শেয়ার 7 টাকা আছে, 2 টাকা 2.5 টাকা লস আছে, তো 40 টাকা 50 টাকা তো হয় নাই। হয়তো বাইরে আবার হয়তো বা 10 টাকা যাইতেও পারে। হ্যাঁ হতাশ হওয়ার কোনো না কিছু নাই, নাও যাইতে পারে, যেহেতু পাওয়ার কোম্পানি এখন খুবই দুর্বল অবস্থায় আছে, যেহেতু সরকার শেয়ার ইলেকট্রিসিটি কিনতেছে না। আচ্ছা এটা যদি আমরা শেয়ার ডিস্ট্রিবিউশনটা তাহলে দেখি তাহলে দেখবো কোম্পানির কাছে আছে 32.01, ভালো, যেটা 30 টাকার কথা। স্পন্সরদের কাছে গভর্নমেন্টের কাছে কিছু নাই। আচ্ছা ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 12.74, এরাও কৃপণ, এটা কিনে নাই, কারণ হলো যে শেয়ারটা ডিভিডেন্ড দিবে না বা সরকার আর ইলেকট্রিসিটি কিনবে না, আমি কেন তাদের শেয়ারটা কিনতে যাবো, ভালো সিদ্ধান্ত নিয়েছে তারা। তারপরেও তাদের 12% আছে, আমি মনে করি এখান থেকে তাদের বের হয়ে যাওয়া উচিত। আচ্ছা ফরেন ইনভেস্টমেন্ট শূন্য, আর পাবলিক ইনভেস্টমেন্ট হলো 55.25। এখন দেখেন যারা শেয়ার ছাড়লো তাদের কাছে আছে 30%, আর যারা একটা দুইটা করে 10টা 100 500 করে শেয়ার কিনে তাদের কাছে 55%। তারা কি অল্প শেয়ার হোল্ড করে ম্যানেজমেন্ট চালাইতেছে, আর বেশি শেয়ার আপনারা কিনে আপনারা বাইরে রাস্তায় আছে। বিবেচনা করবেন। তার পরবর্তী শেয়ারটা হলো ইন্ট্রাকো, এটা বি গ্রুপ শেয়ার, 2018-তে আসছে, অথরাইজ ক্যাপিটাল 150 কোটি, পেইড আপ ক্যাপিটাল 98.23। এদের গত ট্র্যাক রেকর্ডটা খুবই খারাপ গেছে, আগের গুলা ভালো ছিল।
আচ্ছা 2024 সালে তার 1% ডিভিডেন্ড মানে 10 পয়সা। আচ্ছা 2023-এ দিছে 10%, 2022-এ 10%, 2021-এ দিছিল 2% ক্যাশ এবং 8% বোনাস, যোগ করলে 10% হয়। আচ্ছা 2020-এ দিছে তারা 5% ক্যাশ এবং 5% বোনাস, 10% হয়। ঠিক আছে, ওই চারটে আমি ধরে নিলাম, কিন্তু 2024 এসে খুবই খারাপ করছে। তাদের কোয়ার্টারলি ইনকামও খুব খারাপ। প্রথম কোয়ার্টারে তারা ইনকাম করছে 26 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে ইনকাম করছে তারা 47 পয়সা, তৃতীয় কোয়ার্টারে ইনকাম করছে 35 পয়সা। লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 23 টাকা। হ্যাঁ 23 টাকা বিনিয়োগ করে যদি 1 টাকা পাইতেন তাহলে মনে করতাম যে ভালো আছে। 23 টাকা বিনিয়োগ করে তখন 10 পয়সা পান, সেটা খুবই নগণ্য হিসাবে আসে না। যার জন্য আপনি বিবেচনা করেন আপনি সেটা রাখবেন কি রাখবেন। আচ্ছা, এটা আমি যদি শেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে স্পন্সরদের কাছে আছে 30.0 আছে, খুব মার্জিনাল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ডিং হলো 14.4 একটা, এরাও খুব কৃপণ, এরা আগায় নাই, এরা কিনে নাই। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট হল 0.05% এবং পাবলিক হোল্ডিং হলো 55.48। কোম্পানির কাছে অনেক রয়েছে, জাস্ট আগের জিবিবি পাওয়ারের মতো। হ্যাঁ, জিবিবি পাওয়ারের মতো। আচ্ছা, সর্বশেষ শেয়ারটা হলো আজকের আলোচনায় যমুনা অয়েল। খুব ভালো শেয়ার, কিন্তু এ গ্রেড শেয়ার। 2007 সনে আসছে, অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ ক্যাপিটাল 110.42। এদের ট্র্যাক রেকর্ড দেখি, খুবই সুন্দর ট্র্যাক রেকর্ড। আজকে আলোচনা 12টা শেয়ারের মধ্যে এটা বেস্ট। এই শেয়ারটা বেস্ট, কেন বেস্ট আমি এখন বলতেছি। আচ্ছা, এই শেয়ারটা 2024 সনে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 150% মানে 15 টাকা, 2023 সনে দিচ্ছে 130%, 2022 সনে দিচ্ছে 120%, 2021 সনে দিচ্ছে 120%, 2020 সনে দিচ্ছে 120%। তাহলে প্রথম 3 বছর 120% করে ডিভিডেন্ড দিচ্ছে, পরের বার দিচ্ছে 130, তারপরের বার দিচ্ছে 100, তার মানে ইনক্রিজ করতেছে, গ্রোথ হচ্ছে। আচ্ছা, শেয়ারটা ক্লোজিং প্রাইস কত গেছে সেটা হলো 172 টাকা। 172 টাকা বিনিয়োগ করে আপনি 15 টাকা পান। আচ্ছা, আপনি 15 টাকা বাদ দিলাম, শেয়ারটা ক্লোজিং এর আগে আবার কত টাকা যাবে? 190, 200 টাকা। আচ্ছা, 172-এ কিনা যদি 190% গ্রোথ কত? 18 টাকা। আপনি তো 18 টাকা পাবেন, যে ভালো কথা, যে বিক্রি করে দেন ভালো কথা, না হলে তো আপনি 15 টাকা পাবেন নিশ্চিত। তাহলে আপনি কেন খারাপ শেয়ার কিনে রিস্কে থাকবেন? কেন মূলধন হারাইবেন? আমি নিশ্চয়তা দিচ্ছি, এই শেয়ার যদি আপনি 172-73 টাকায় কিনেন, আপনি নিশ্চিত 15 টাকার ডিফারেন্স এখান থেকে পাবেন। তাহলে উপরোক্ত 11টা শেয়ার বাদ দিয়ে আপনি এখানে আসেন, হয়তো শেয়ারটা প্লে হবে না, তো ডিভিডেন্ড আপনি ঠিকই পাবেন। আচ্ছা, শেয়ারটার কোয়ার্টারলি ইনকাম যদি আমরা দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টার ইনকাম হচ্ছে তাদের 11 টাকা 24 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার 12 টাকা 68 পয়সা, তৃতীয় কোয়ার্টার হলো 12 টাকা 73 পয়সা। তাহলে এটা গ্রোথ হচ্ছে 11, 24, 12, 68 এবং 12, 73। আচ্ছা, এখানে যদি আমি শেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখবো স্পন্সরদের কাছে আছে 2.90, প্রায় 3%। গভর্নমেন্টের কাছে 60.08 মানে 60%। ইনস্টিটিউশন হোল্ডিং 27.88, দেখেন ইনস্টিটিউশন কিন্তু 30 কাছাকাছি। কেন তারা কিনছে? তারা গবেষণা করছে, তারা চিন্তা ভাবনা করে 170-72 কিনে যদি আমি 15 টাকা পাই তাহলে আমার 8%, 9% চলে আসে, ভালো, কোনো রিস্ক নাই, আপনিও করেন। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট হলো 22.22% এবং পাবলিক ইনভেস্টমেন্ট 8.92%। আপনারা যারা রাস্তায় করেন তারা পাবলিক, আপনারা পাবলিক, আমিও পাবলিক। আমাদের কাছে 9% শেয়ার আছে, আর গভর্নমেন্টের কাছে শেয়ার আছে 60%। গভর্নমেন্ট কেন শেয়ারটা হোল্ড করছে? তারা জানে এখান থেকে তাদের প্রফিট হবে, আপনি তাই করেন। আচ্ছা, আজকে আলোচনা দীর্ঘায়িত করবো না, আমার কথা হয়তো পরিষ্কার হয়ে গেছে। এই 12টা শেয়ারের মধ্যে আমি যে 1 নম্বর শেয়ার বিবেচনা করি সেটা যমুনা অয়েল। আপনি কিনে আপনার বন্ধুকে প্ররোচিত করেন, কিনো, এই দামে কিনো, লস করবা না। হ্যাঁ, লস করবা না। বাংলাদেশের শেয়ার মার্কেটের ইন্ডেক্স যদি আরো 200 কমে, 300 কমে, 500 কমে, তাইলেও আপনি লস করবেন না, আর বাকিগুলা খবর থাকবে না। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করবেন। বন্ধমহলে যারা শেয়ার নিয়ে আলোচনা করে, শেয়ার কিনে শেয়ার ব্যবসা করে বা করতে চায়, তাদের শেয়ার জিনিসটা শেয়ার করবেন। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।